একদিন একটা অনাথ আশ্রমে ছোট একটি ছেলেকে নিয়ে আসা হয়। তবে ছেলেটি আসার পরেই অনাথ আশ্রমে একজন একজন করে মানুষ খুন হতে শুরু করে। সবাই সন্দেহ করে এই বাচ্চা ছেলেটাই সব করেছে। কিন্তু বাচ্চাদের যে দেখাশোনা করে সেটা কিছুতেই মানতে চায় না। এদিকে দিনে দিনে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে। সত্যিই কি একটা ছোট বাচ্চা এতগুলো মানুষকে মারতে পারে, নাকি এর পেছনে আছে কোনো অশরীরী আত্মার মায়াজাল? এটাই জানবো আজকের এই হাড় হিম করা ইন্দোনেশিয়ান মুভির গল্পে। আজ এক্সপ্লেইন করব একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম হলো মাতিয়ানাক, অর্থাৎ মৃত বাচ্চা। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে অ্যান্ডি নামের একটা ছোট ছেলেকে দেখা যায়। অ্যান্ডি তার মা বাবা ও বড় বোনের সাথে থাকে। তবে একদিন হঠাৎ তাদের পরিবারে নেমে আসে কোনো অশুভ শক্তির ছায়া। অ্যান্ডির বাবা পোজেসড অবস্থায় নিজেই নিজের গলা কেটে মারা যায়। এটা দেখে মা তাকে বাঁচাতে এলে কোনো এক অদৃশ্য শক্তি তার ঘাড় মটকে অ্যান্ডির মাকেও মেরে ফেলে। এসব দেখে অ্যান্ডি খুব ভয় পেয়ে তার বড় বোনের ঘরের দিকে দৌড়ে যায়, কিন্তু ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর ঘরের ভেতর থেকে শোনা যায় বারবার ছুরি চালানোর শব্দ আর বড় বোনের ভয়ঙ্কর চিৎকার। এভাবেই শেষ হয় অ্যান্ডির সেই ভয়ঙ্কর কালো রাত। এরপর সিন চলে আসে একটা অনাথ আশ্রমে। আশ্রমের কয়েকজন বাচ্চা একসাথে মাঠে ফুটবল খেলছে। তাদের মধ্যে বনি বলটা জোরে লাথি দিতেই যেটা পাশের একটা পরিত্যক্ত ঘরে ঢুকে যায়। তবে তারা কেউ ভয়ে ঘরটার ভেতরে যাচ্ছে না, কারণ সবাই বলে ওই ঘরের ভেতরে নাকি ভূত আছে। কিন্তু খেলতে হলে বল তো আনতেই হবে। তাই বনি নিজে না গিয়ে অন্য একটা ছেলেকে বল আনতে বলে, কিন্তু ছেলেটা কিছুতেই যেতে চায় না। বাচ্চাদের চেঁচামেচি শুনে অনাথ আশ্রম থেকে ইনা নামের একটা মেয়ে বেরিয়ে আসে। ইনা আশ্রমের সব বাচ্চাদের দেখাশোনা করে। ঘটনা শুনে ইনা নিজেই বল আনতে ঘরটার ভেতরে যায়। এদিকে সবাই তো ভয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ ইনা সবাইকে চমকে দিয়ে বল নিয়ে বেরিয়ে আসে। ইনার চিৎকার শুনে বাচ্চারা খুব ভয় পায়, আর এটা দেখে ইনা হাসতে থাকে। তখনই ইনার বয়ফ্রেন্ড জাকা তার সাথে দেখা করতে আশ্রমে আসে। এরপর দেখা যায় অনাথ আশ্রমের মালিক রোজম্যান তার ঘরে বসে কাজ করছে। রোজম্যান খুবই খিটখিটে স্বভাবের একজন লোক। আশ্রমের বাচ্চাদের সারাক্ষণ বকাঝকা করেই তার দিন কাটে। সে মাত্রই চায়ের কাপে এক চুমুক দিয়েছে, তখনই বলটা জানালার গ্লাস ভেঙে তার ওপরে এসে পড়ে। গায়ে গরম চা পড়ে যাওয়ায় রোজম্যান তো খুব রেগে যায়। সে একটা লাঠি দিয়ে বাচ্চাদেরকে মারতে আসে। এটা দেখে ইনা তাদেরকে আড়াল করে রোজম্যানকে বলে, বাচ্চারা ভুল করে ফেলেছে, এবারের মতো ওদের ক্ষমা করে দিন, এরকম ভুল আর কখনো হবে না। রোজম্যান বাচ্চাদেরকে না মারলেও তাদেরকে অনেক বকাঝকা করে। কিছুক্ষণ পর স্মৃতি নামের এক মেয়ে ইনাকে নিয়ে রোজম্যানের ঘরে আসে। স্মৃতিও আশ্রমে থেকে ইনার মতোই বাচ্চাদের দেখাশোনা করে। আজ আশ্রমের জন্য বাজার করতে যেতে হবে, কিন্তু রোজম্যান এত কিপটে যে সে বাচ্চাদের জন্য খুব একটা টাকা খরচই করতে চায় না। সে তাদেরকে বলে এখন আর আগের মতো ডোনেশন আসে না, তাই খুব অল্প টাকায় বাজার করে আনবে। রোজম্যানের দেয়া টাকা নিয়ে ইনা, স্মৃতি আর জাকা বাজার করতে যায়, কিন্তু এই টাকায় তারা খুব কম জিনিসই কিনতে পারে। তারা সব জিনিস গাড়িতে উঠিয়ে যখন আশ্রমে ফিরেই যাচ্ছে, তখনই তারা দেখে একটা বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করে আছে। ইনা একজন লোককে ডেকে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে। লোকটা বলে গতকাল রাতে এই বাড়িতে একটা পুরো পরিবারকে খুন করা হয়েছে। এর আগে এই রকম ঘটনা এই এলাকায় আগে কখনো হয়নি। তাই এটা শুনে তারা সবাই বেশ অবাক হয়ে যায়। এখানেই জানা যায় খুন হওয়া এই পরিবারটাই হলো অ্যান্ডির পরিবার। সেদিন বিকেলবেলা একজন পুলিশ অফিসার অ্যান্ডিকে রোজম্যানের অনাথ আশ্রমে নিয়ে আসে। অফিসার রোজম্যানকে বলে সে যেন কিছুদিনের জন্য অ্যান্ডিকে এখানে থাকতে দেয়। তবে রোজম্যান অ্যান্ডিকে রাখতে কিছুতেই রাজি হচ্ছে না, কারণ এমনিতেই সে আগের বাচ্চাদের খরচ চালাতে হিমশিম খাচ্ছে।
তখনই ইনা এসে অ্যান্ডিকে দেখে ছোট ছেলেটার জন্য তার খুব মায়া হয়। তাই সে রোজম্যানকে বলে, অ্যান্ডির সব দায়িত্ব আমি নিচ্ছি, দয়া করে ওকে এখানে থাকতে দিন। রোজম্যান খুব রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো বাচ্চাকে সামলানো যাচ্ছে না, তার উপর আরেকজন এসে জুটেছে। তবে ইনা রোজম্যানের কথায় খুব একটা পাত্তা না দিয়েই অ্যান্ডিকে গাড়ি থেকে নামিয়ে আনে। রোজম্যান রাগে আর কিছু না বলে ভেতরে চলে যায়। রাতে খাওয়ার সময় ইনা সবার সাথে অ্যান্ডির পরিচয় করিয়ে দেয়। সবাই একসাথে খেতে বসেছে, তখন হঠাৎ আশ্রমে সব লাইট অফ হয়ে যায়। রোজম্যান বলে সে এই মাসের ইলেকট্রিক বিল দিতে পারেনি, তাই হয়তো কারেন্টের তার কেটে দিয়েছে। এখন এভাবেই কাজ চালাতে হবে। ইনা আর স্মৃতি কয়েকটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপরে রাখে। রাতের খাওয়ার পর্ব শেষ হলে ইনা তার ঘরে চলে আসে। সে একটা বক্স থেকে তার বাবা মার শেষ স্মৃতি একটা নীল লকেট বের করে। লকেটের ভেতরে তার বাবা মার ছবি লাগানো আছে। ছবিগুলো দেখে ইনা বেশ ইমোশনাল হয়ে পড়ে। সেদিন মাঝরাতে টিম্মি নামের একটা ছেলে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়ে। সে একটা মোমবাতি নিয়ে একাই বাথরুমে যায়। তবে ফেরার সময় তার নজর পড়ে খোলা সদর দরজার ওপর। টিম্মি দেখে অ্যান্ডি খুব অদ্ভুতভাবে দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। টিম্মি এসে দরজাটা বন্ধ করে অ্যান্ডিকে নিয়ে ঘরে ফিরেই যাচ্ছে, তখনই দরজাটা নিজে নিজে আবারও খুলে যায়। টিম্মি বেশ ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকাতেই একটা বীভৎস ছায়ামূর্তি এসে টিম্মির মোমবাতিটা নিভিয়ে দেয়। সে প্রচন্ড ভয়ে অ্যান্ডি বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে রোজম্যান এসে জিজ্ঞেস করে, এত রাতে তুমি এখানে কি করছো? যাও, ঘরে যাও। টিম্মি তখনই ঘরে এসে দেখে অ্যান্ডি আগে থেকেই বিছানায় শুয়ে আছে। এটা দেখে টিম্মি ভেবেই পাচ্ছে না অ্যান্ডি যদি আগে থেকেই ঘরে থাকে তাহলে এতক্ষণ দরজার সামনে কে দাঁড়িয়েছিল। পরের দিন টিম্মি সবাইকে গতরাতের ঘটনাটা জানায়। সব শুনে বাকি বাচ্চারা অ্যান্ডির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ইনা এই ব্যাপারটা খেয়াল করে অ্যান্ডিকে বলে, তুমি জানো আমি যখন ছোট ছিলাম তখন আমার সাথেও কেউ মিশতো না। আমিও ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। আমাদের যে দেখাশোনা করত সে আমাকে খুব মারত। তাই আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তবে এখন তোমার সাথে আমি আছি। এরপর ইনা অ্যান্ডিকে সাথে নিয়ে একটা দোকানে আসে। আসলে ইনা তার নীল লকেটটা বিক্রি করতে চায়, কারণ রোজম্যান বাচ্চাদের জন্য আর কোনো টাকাই দিচ্ছে না। তাই টাকার ব্যবস্থা করতে লকেটটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে দোকানি, যার নাম মিস্টার রয়, সে এই পুরনো লকেটের বদলে তাকে খুব কম টাকা দিচ্ছে। এই টাকায় ইনা এক সপ্তাহের বেশি খরচ চালাতেই পারবে না। এটা ভেবে সে লকেটটা নিয়ে ফিরেই যাচ্ছে, তখনই দেখা যায় অ্যান্ডি খুব অদ্ভুতভাবে দোকানের দিকে তাকিয়ে আছে। এরপরে কি যে হয়, মিস্টার রয় নিজেই এসে লকেটটার বদলে আগের থেকে দ্বিগুণ দাম দিতে চায়। তবে ইনা ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ দ্বিগুণ দাম পাওয়ায় সে এখন মহা খুশি। এদিকে আশ্রমে বাচ্চারা খেলার সময় দুষ্টুমি করে টিম্মিকে ভাঙা ঘরটার ভেতরে আটকে রাখে। টিম্মি বারবার বলার পরেও কেউ দরজা খোলে না। তাই দরজা খোলার হাল ছেড়ে দিয়ে টিম্মি ঘরের ভেতরটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ সে শুনতে পায় ঘরের ভেতরে কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। টিম্মি বুঝতে পারে কেউ যেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে প্রচন্ড ভয়ে আর পেছনে না তাকিয়ে সব শক্তি দিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসে। অন্য বাচ্চারা টিম্মির এমন অবস্থা দেখে তার মজা নিতে থাকে। তখনই ইনা ডাক দিলে সবাই দৌড়ে তার কাছে আসে। ইনা বাজার থেকে সবার জন্য চকলেট নিয়ে এসেছে, কিন্তু সে বলে যদি তারা অ্যান্ডিকে তাদের সাথে খেলতে নেয় তাহলেই সবাই চকলেট পাবে। এবার চকলেটের লোভে সবাই অ্যান্ডিকে তাদের সাথে খেলতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একটা কুকুর এসে অ্যান্ডিকে দেখেই খুব চিৎকার করে ডাকতে থাকে। এই কুকুরটা অনাথ আশ্রমের পাশেই থাকে, কিন্তু এর আগে সে কখনো এমন পাগলের মতো চিৎকার করেনি। ইনা সহ বাকি সবাই কুকুরটার এমন আচরণের কারণ ধরতেই পারছে না। এদিকে অ্যান্ডি কিছুক্ষণ কুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরেই কুকুরটা একেবারেই চুপ হয়ে সেখান থেকে চলে যায়। বড়রা এতে খুব একটা পাত্তা না দিলেও বাচ্চারা এই ব্যাপারটা খেয়াল করে।
সেদিন মাঝরাতে অ্যান্ডি হঠাৎ ঘুম থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকে। টিম্মির ঘুম ভাঙতেই সে অ্যান্ডির অবস্থা দেখে সবাইকে ডেকে তোলে। ততক্ষণে অ্যান্ডি ঘর থেকে বেরিয়ে গেছে। বাচ্চারা তার পিছু করতে করতে বাইরে আসে। এদিকে ইনার ঘুম ভাঙতেই সে দেখে তার ঘরের এক কোনায় অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার সারা শরীর ও কাপড়ে রক্ত লেগেছিল। ইনা ঘুমের ঘোরে শুনতে পায় মেয়েটা বারবার একই কথা বলছে, অলরেডি অলরেডি। কিন্তু ইনা ভাবে সে নিশ্চয়ই এসব স্বপ্নে দেখছে, তাই সে আবারও ঘুমোতে যায়। কিন্তু এবার দেখা যায় ইনার পাশে খুব ভয়ঙ্কর চেহারার এক অশরীরী শুয়ে আছে। ইনা কিছুই বুঝতে না পেরে আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে বাচ্চারা অ্যান্ডিকে ফলো করে করে বাগানে চলে আসে। তারা দেখে অ্যান্ডি ভাঙা ঘরটার ভেতরে ঢুকেছে। সবাই ঘরের সামনে এসে বোঝার চেষ্টা করছে এইসব হচ্ছেটা কি। তখনই এক অদৃশ্য শক্তি বনিকে ধরে ঘরটার ভেতরে নিয়ে যায়। এটা দেখে অন্য বাচ্চারা চিৎকার করতে থাকলে ইনার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে এসব দেখে বলে, তোমরা এখন এখানে কি করছো? এদিকে ঘরের ভেতর বনি দেখে এক কোনায় একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি তার দিকেই তাকিয়ে হাসছে। বনি খুব ভয় পেয়ে দরজা খোলার চেষ্টা করে। বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখনই ইনা দরজা খুলে বনিকে ঘর থেকে বের করে। বাইরে যখন এসব হচ্ছিল তখন মেয়েদের ঘরের দরজা হঠাৎ করে খুলে যায়। মেয়েরা শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে। একটা ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি বাইরে থেকে ঘরের ভেতরে উঁকি দিচ্ছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতেই সবাই খুব জোরে চিৎকার করতে থাকে। এবার সব বাচ্চাদের হলরুমে এনে জড়ো করা হয়। সবাই বলছে তারা কেমন যেন ছায়ামূর্তি দেখেছে। কিন্তু রোজম্যান বাচ্চাদের কথা উড়িয়ে দিয়ে বলে, এই সব তোমাদের মনের ভুল। যাও, সবাই এখন ঘুমোতে যাও। সেদিন রাতে বাচ্চারা খুব ভয়ে ভয়ে রাতটা কাটায়। পরের দিন সকালে রিটা নামের একটা মহিলা অনাথ আশ্রমে আসে। সে আশ্রমের বাচ্চাদের জন্য কিছু ডোনেশন দিতে চায়। এই কথা শুনে রোজম্যান আর ইনা মনে মনে খুব খুশি হয়। রিটা ডোনেশন দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে যায়। এদিকে দেখা যায় বাচ্চারা দেয়ালে রোজম্যানের বিকৃত ছবি এঁকে তাকে নিয়ে হাসতে থাকে। রোজম্যান তার ঘর থেকে বাচ্চাদের হাসির শব্দ শুনে দেখতে আসে, কিন্তু তার আগেই সব বাচ্চারা পালিয়ে যায়। তবে অ্যান্ডি এসে ছবিটা দেখে হাসতে থাকলে রোজম্যান ভাবে অ্যান্ডি এসব করেছে। তাই সে রেগে গিয়ে অ্যান্ডিকে ধরে মারতে শুরু করে। অ্যান্ডির কান্না শুনে ইনা দৌড়ে এসে রোজম্যানকে কোনো রকমে থামায়। অ্যান্ডি কান্না বন্ধ করে খুব অদ্ভুত দৃষ্টিতে রোজম্যানের দিকেই তাকিয়ে থাকে। এবার রোজম্যান অ্যান্ডির মুখের দিকে তাকাতেই ভয়ে একেবারে কুঁকড়ে যায় আর তার শরীরটা কেমন যেন করতে থাকে। ইনা রোজম্যানের এমন অবস্থা দেখে তাকে ধরে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এদিকে জাকা ইনার সাথে দেখা করতে এলে ইনা তাকে নিয়ে বাচ্চাদের আঁকা ছবিটা দেয়াল থেকে মোছার চেষ্টা করে। এরই মধ্যে জাকা ইনাকে বিয়ের জন্য প্রপোজ করে আর ইনাও খুব খুশি হয়ে প্রপোজালে রাজি হয়ে যায়। এদিকে রোজম্যান বিছানায় শুয়ে শুয়ে অ্যান্ডিকে মারার জন্য আফসোস করতে থাকে, কারণ সে যতই খাটাস হোক না কেন ছোট্ট একটা বাচ্চার উপরে হাত তোলাটা তার একদমই ঠিক হয়নি। এটা বুঝতে পেরে সে যেই লাঠিটা দিয়ে অ্যান্ডিকে মেরেছিল সেটা ভেঙে ফেলে। তখনই রোজম্যান শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। ডাক শুনে সে ঘরের বাইরে এসে দেখে কিন্তু সেখানে কেউ নেই। তখনই আবারও ঘরের ভেতর থেকেই ডাক শোনা যায়। রোজম্যান খেয়াল করে ঘরের ছাদ থেকে কারো ফিসফিস কথার শব্দ শোনা যাচ্ছে। তাই সে একটা টর্চ নিয়ে ছাদের উপরটা চেক করতে ওপরে ওঠে। টর্চের আলো ফেলতেই সে খেয়াল করে এক কোনায় একটা কালো ছায়ামূর্তি বসে আছে। এটা দেখেই রোজম্যান তো খুব চমকে যায় আর তার হাত থেকে টর্চটা পড়ে যায়। সে আবারও টর্চটা হাতে নিয়ে সামনের দিকে আলো ফেলতেই দেখে একটা ভয়ঙ্কর কালো অশরীরী ঠিক তার সামনে বসে আছে। সেই অশরীরীর চোখ দুটো টকটকে লাল। এদিকে ইনা তখন তার ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ সে ঘুম থেকে উঠে খেয়াল করে তার ঘরের আলমারিটা নিজে নিজেই কাঁপছে। সেটার ভেতর থেকে একটা কর্কশ আওয়াজ বারবার বলছে, ডেড ডেড। ইনা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে আলমারিটা খুলতেই দেখে সেখানে কেউ নেই।
পেছনে ফিরতেই ইনা দেখে তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার সারা শরীর রক্তে মাখা, মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। ইনা প্রচন্ড ভয়ে চিৎকার করতেই তার ঘুম ভেঙে যায়। তার মানে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? ইনা ভাবতে থাকে সে এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন বারবার কেন দেখছে। এই সবের পেছনে কি কোনো সংকেত লুকিয়ে আছে? এসব ভাবতে ভাবতে সে বিছানার অপর পাশে তাকাতেই দেখে অন্ধকারের মধ্যে থেকে একটা মেয়ের ছায়ামূর্তি উঠে দাঁড়িয়েছে। ছায়ামূর্তিটা বারবার বলছে, পালিয়ে যাও, পালিয়ে যাও। ইনা তাড়াতাড়ি ঘরের আলো জ্বালাতেই ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে যায়। সে এবার সত্যি সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেছে। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে, তখনই ঘরের বাইরে থেকে বাচ্চাদের চিৎকার শুনতে পায়। বাইরে এসে ইনা দেখে সারা ফ্লোরে রক্ত আর রক্ত। ইনা সিতিকে সাথে নিয়ে রোজম্যানের ঘরে ঢুকতেই দেখে রোজম্যানের বিকৃত লাশ বিছানায় পড়ে আছে। কেউ তাকে খুবই নৃশংসভাবে খুন করেছে। হঠাৎ এক অদৃশ্য শক্তি সিতিকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। বাচ্চারা তো এসব দেখে ভয়ে চিৎকার করতে থাকে। ইনা সাহস করে পাশের ঘরে এসেই দেখে সিতির রক্তাক্ত লাশ নিচে পড়ে আছে। ইনা সিতিকে ধরতে গেলে বনি এক কোনায় দেখিয়ে বলে, ওই দেখুন সিতি ওখানে বসে আছে। ইনা সিতিকে বসে থাকতে দেখে একেবারে চমকে যায়, কারণ সিতি যদি জীবিত বসেই থাকে তাহলে ফ্লোরে এটা কার লাশ পড়ে আছে। তখনই নিচে তাকাতেই সবাই দেখে সিতির লাশ ফ্লোর থেকে উধাও হয়ে গেছে। এভাবেই চরম বিভীষিকার মধ্যে তাদের সবার রাত কাটে। সকাল হলে হসপিটাল থেকে লোক এসে রোজম্যানের লাশ নিয়ে যায়। সিতিও অনাথ আশ্রম থেকে চলে যাচ্ছে, কারণ সে আর কিছুতেই এখানে থাকতে পারবে না। তবে যাওয়ার আগে সিতি ইনাকে বলে, অ্যান্ডিকে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দাও। ইনা বুঝতে পারে না সিতি অ্যান্ডিকে নিয়ে এভাবে কেন বলছে। এদিকে অন্য সব বাচ্চারাও অ্যান্ডির সাথে আর কিছুতেই থাকতে চায় না। তারা বলে অ্যান্ডি আসার পর থেকেই সব অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। তবে এইসব শুনে ইনার রাগে ঘর থেকে বেরিয়ে যায়। সে রোজম্যানের অফিসে এসে সব জিনিস গুছিয়ে রাখতে থাকে। তখনই টেবিলে রাখা একটা নিউজ পেপারের ওপর তার নজর পড়ে। অ্যান্ডির পুরো পরিবারের ছবি সহ তাদের মৃত্যুর খবরটা ছাপা হয়েছে। এবার ছবিটা দেখেই ইনার কাছে সব ঘটনা পরিষ্কার হয়ে যায়, কারণ এই ছবির প্রত্যেকটা মানুষকে সে এতদিন দুঃস্বপ্নে দেখেছে। অ্যান্ডির বাবা মা আর বোন এসে তাকে বারবার যেন কিছু বলতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারছে না অ্যান্ডির পরিবার কেন তার স্বপ্নে আসে। সেদিন রাতে ইনা সব বাচ্চাদের নিয়ে একসাথে ঘুমায়, কারণ বাচ্চারা সব ঘটনায় খুব ভয় পেয়ে আছে। মাঝরাতে সে জল খাওয়ার জন্য উঠলেই দেখে সদর দরজার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। ইনা হাতে একটা ছুরি নিয়ে সেদিকে এগিয়ে যেতেই দেখে কেউ দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। ইনা ভয়ে ভয়ে বাইরে এসেই দেখে সেখানে কেউ নেই। তখনই তার নজর পড়ে অনাথ আশ্রমের ছাদের ওপরে। তার মনে হয় কেউ যেন ছাদে দাঁড়িয়ে আছে। ইনা বেশ ভয় পেয়ে আবারও ঘরে এসে শক্ত করে দরজা লাগিয়ে দেয়। এরপর সে ছুরিটা হাতে নিয়ে চেয়ারে বসে থাকে। পরের দিন সকালে জাকা এসে ইনার ঘুম ভাঙাতেই ইনা প্রচন্ড ভয়ে জাকার উপরেই আক্রমণ করতে চায়। তবে সে যখন বুঝতে পারে এটা জাকা, তখনই সে ছুরিটা ফেলে দিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে জাকার বাচ্চারা তার সামনে বসে আছে। রিটা নামের সেই মহিলাটাও তাকে দেখতে এসেছে। ইনা কিছুটা সুস্থ হলে রিটা তাকে বলে সে কিছুদিন এই আশ্রমেই থাকতে চায়। ইনা এমনিতেই সবকিছু নিয়ে অনেক বেশি টেনশনে ছিল, তাই সে এই ব্যাপারে বেশি কিছু না ভেবে রিটাকে আশ্রমে থাকতে দেয়। সেদিন রাতে জাকাও আশ্রমে থেকে যায়। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে আশ্রমের একটা বাচ্চা মেয়ে দেয়ালে খুব অদ্ভুতভাবে ঝুলে আছে। জাকা তাড়াতাড়ি বাকি সবাইকে ডেকে তোলে। মেয়েটা অদ্ভুতভাবে বলেই যাচ্ছে, অলরেডি ডেড, রান রান, অলরেডি ডেড। জাকা সবাইকে নিয়ে পালাতেই যাবে, তখনই মেয়েটা ঝাঁপ দিয়ে অ্যান্ডিকে ধরে ফেলে। ইনা মেয়েটাকে ধরে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু মেয়েটার শরীরে যেন কোনো অশরীরী শক্তি ভর করেছে, তাই ইনা কিছুতেই তাকে আটকাতে পারছে না। তখনই রিটা এসে মন্ত্র পড়ে মেয়েটার মাথায় জল ছিটিয়ে দেয়, আর অদ্ভুতভাবে মেয়েটা চিৎকার করে একেবারে শান্ত হয়ে যায়।
কিছুক্ষণ সবকিছু চুপচাপ থাকে। যখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে তখনই বনির শরীরে কোনো অশরীরী ভর করে এবার রিটার উপরেই আক্রমণ করে। বনি রিটার গলা চিপে তাকে মারার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর নিজেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আবারও সেই পুলিশ অফিসারকে দেখা যায়। অফিসার এতদিন অ্যান্ডির পরিবারের মৃত্যু রহস্য নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সে অ্যান্ডির বাবার এক ভাইয়ের কথা জানতে পারে। অফিসার তার নাম, ফোন নাম্বার জোগাড় করে অ্যান্ডির সে চাচাকে কল করে। এবার অফিসার সেই চাচার কাছ থেকে যা জানতে পারে, এটা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অফিসার সাথে সাথে অনাথ আশ্রমে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ইনা জাকাকে নিয়ে অ্যান্ডির পুরনো বাড়িতে এসেছে। সে ভেবেছে হয়তো এই বাড়িতে এলে সে অ্যান্ডির পরিবারের বিদেহী আত্মাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে। তারা ঘরে ঢুকতেই দেখে চারিদিকে রক্তের দাগ শুকিয়ে আছে। জাকা ঘরের এক কোনায় একটা লকেট খুঁজে পায়। তবে ইনা লকেটটা টাচ করতেই সেই ভয়ঙ্কর রাতের কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। সে যেন ভয়ঙ্কর কালো রাতটার সব ঘটনা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছে। ইনা দেখে ঘরের চারদিকে তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরে একটাই কথা বারবার প্রতিফলিত হচ্ছে, অলরেডি ডেড, রান রান, অলরেডি ডেড। ইনা দেখে অ্যান্ডি তার বড় বোনের ঘরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর সেই ঘর থেকে শোনা যায় মেয়েটার ভয়ঙ্কর চিৎকার। ইনা সেই ঘরে ঢুকে দেখে অ্যান্ডির বোনের বীভৎস মৃতদেহ বিছানায় পড়ে আছে। এসব দেখে ইনা চিৎকার করতেই তার জ্ঞান ফিরে আসে। সে দেখে জাকা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। জাকা বলে, লকেটটা টাচ করতেই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, কি হয়েছিল তোমার? তবে ইনা জাকাকে কিছুই বলে না, কারণ সে নিজেই বুঝতে পারছে না এতক্ষণ সে কি দেখেছে। তারা আর সময় নষ্ট না করে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে একজন নতুন বদলি হওয়া অফিসার বসে আছে। ইনা অ্যান্ডির পরিবারের কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে নতুন অফিসার এ ব্যাপারে কিছুই বলতে পারে না। তবে পাশে রাখা দুটো ডোনেশন বক্স দেখে ইনা খুশি হয়ে বলে, আপনারাই তো রিটার মাধ্যমে আমাদের আশ্রমে ডোনেশন পাঠান, তাই না? আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু অফিসার অবাক হয়ে বলে, আমরা তো কোনো রিটাকে চিনি না, এমনকি এই এলাকায় রিটা নামের কোনো মহিলাও থাকে না। এই বক্সগুলো আজকেই নতুন এসেছে, এগুলো আগে কোথাও পাঠানো হয়নি। এই কথা শুনে ইনা আর জাকা যেন আকাশ থেকে পড়ে। তারা আর কিছুই না ভেবে তাড়াতাড়ি অনাথ আশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা ভেবেই পাচ্ছে না পুলিশ অফিসার তাদের এসব কি বলল। এদিকে আগে সেই অফিসার অনাথ আশ্রমে পৌঁছতে রাত হয়ে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার দেখে সে একটা লাইটার জ্বালিয়ে আশ্রমের ভেতরে ঢোকে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পর ইনা ও জাকা আশ্রমে ঢুকেই দেখে হলরুমের চারিদিকে মোমবাতি জ্বলছে, আর কেউ বনিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ইনা আর জাকা তাড়াতাড়ি তার বাঁধন খুলতে গেলে পেছন থেকে কেউ এসে তাদের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে ইনা দেখে তাকে, জাকা ও অফিসারকে কেউ বেঁধে রেখেছে। সামনে তাকাতেই দেখা যায় রিটা আর সেই দোকানদার মিস্টার রয়। তার মানে তারাই ইনাদের বেঁধে রেখেছে। তারা অ্যান্ডিকে অজ্ঞান করে টেবিলের উপরে শুইয়ে রেখেছে। রিটা আর মিস্টার রয় দুজনে মিলে কি এক তন্ত্রবিদ্যা করছে, যেখানে তারা আশ্রমের 7 জন বাচ্চাকে বলি দিয়ে তাদের সবার রক্ত একসাথে একটা বাটিতে মিশিয়ে অ্যান্ডির সারা শরীরে মাখিয়ে দেবে। ইনা খেয়াল করে রিটা অ্যান্ডিকে মহারাজ বলে ডাকছে। তারা বলে এটা করলে মহারাজ খুব খুশি হবে আর তাদের সব ইচ্ছে পূরণ করবে। এদিকে জাকা চালাকি করে তাদের সবার বাঁধন খুলে দেয়। তারা 3 জন মিলে রিটা ও মিস্টার রয়ের উপরে হামলা করে। তবে রিটার একজন সাহায্যকারী এসে জাকার পেটে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এই সুযোগে ইনা আর অফিসার পালাতে চায়, কিন্তু একজন এসে অফিসারের পেটে চাকু ঢুকিয়ে দেয়। আরেকজন মহিলা ইনাকে ধরে মারার চেষ্টা করে, কিন্তু অফিসার পেছন থেকে এসে সেই মহিলার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। এরপর ইনা চাকু দিয়ে ঘা দিতে দিতে মহিলাটাকে মেরে ফেলে। ইনা এই প্রথম কাউকে খুন করেছে, তাই সে প্রচন্ড অনুশোচনায় চিৎকার করে কাঁদতে থাকে। অফিসার তাকে শান্ত করে এবার আসল কথাটা জানায়।
অফিসার যখন অ্যান্ডির চাচাকে কল করেছিল তখন চাচা বলে 3 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে অ্যান্ডি মারা যায়। তবে অ্যান্ডির বাবা মা ছেলের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তারা ব্ল্যাক ম্যাজিক করে অ্যান্ডিকে আবারও জীবিত করার চেষ্টা করে। কিন্তু অ্যান্ডির শরীরে তার আত্মার বদলে মাতিয়ানাক নামের ভয়ঙ্কর এক জিন প্রবেশ করেছিল। অ্যান্ডির পরিবার যেদিন এটা বুঝতে পারে সেদিনই অ্যান্ডি সবাইকে নৃশংসভাবে খুন করে, আর অফিসার এসব না জেনেই অ্যান্ডিকে অনাথ আশ্রমে রেখে যায়। এবার ইনা বুঝতে পারে তাহলে অ্যান্ডির বাবা মা আর বোন এতদিন তাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করছিল, তাই তারা বারবার বলছিল অলরেডি ডেড, রান রান, মানে অ্যান্ডি অলরেডি মারা গেছে আর বাঁচতে হলে সবাইকে পালিয়ে যেতে বলেছে। এদিকে রিটা অ্যান্ডির সারা শরীরে বাচ্চাদের রক্ত লাগিয়ে দেয়। এরপরেই অ্যান্ডির শরীর হাওয়ায় ভাসতে থাকে। সে চোখ খুলতেই দেখা যায় তার দুচোখ কুচকুচে কালো। এদিকে দুজন লোক এসে অফিসারকে ধরে মেরে ফেলে। ইনা কোনো রকমে পালিয়ে বাগানে এলেই দেখে রিটার মতো একই ড্রেস পরা অনেকজন বাগানে দাঁড়িয়ে আছে। রিটা সবার উদ্দেশ্যে বলে, আমরা সবাই মাতিয়ানাক জিনের পূজারী, মহারাজকে রক্ষা করাই আমাদের কর্তব্য। এরপর অ্যান্ডি সেখানে এলে সবাই তার সামনে মাথা নিচু করে বসে পড়ে। রিটা মহারাজকে খুশি করার জন্য ইনাকে বলি দিতেই যাবে, কিন্তু অ্যান্ডি তার ক্ষমতা দিয়ে উল্টো রিটাকেই মেরে ফেলে। এরপর বাকি সবাই খুব অদ্ভুতভাবে হাওয়ায় ভাসতে থাকে আর নিজেরাই নিজেদের গলা কেটে সবাই মারা যায়। এসব দেখে অ্যান্ডি তাদের দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসতে থাকে। সবার রক্ত ছিটকে গিয়ে ইনার উপরে পড়ে। এবার অ্যান্ডি ধীরে ধীরে ইনার দিকে এগিয়ে আসে। সে কিছু না বলে শুধু তার হাতটা ইনার দিকে বাড়িয়ে দেয়। ইনা কিছুক্ষণ চুপ করে অ্যান্ডির মুখের দিকে তাকিয়ে থাকে। এরপরেই সেও মন্ত্রমুগ্ধের মতো তার হাতটা অ্যান্ডির হাতের দিকে বাড়িয়ে দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এক্সপ্লেনেশনের ভুল ত্রুটিগুলো বলে যাও, আমি তোমাদের কথা মেনে সবকিছু ঠিক করতে চেষ্টা করব। এই মুভিটা দেখতে গিয়ে মাতিয়ানাক জিন নিয়ে আরও একটা অসাধারণ মুভি খুঁজে পেয়েছি। যদি সেই মুভিটারও এক্সপ্লেন ভিডিও চাও তাহলে আমাকে জানিও, আমি তাড়াতাড়ি ওই মুভিটাও এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।